রাজা দশরথ মহা আনন্দে অনন্তপুরে গিয়ে রানীদের এই পায়েস প্রসাদ দিলেন। তিনি অর্ধেক দিলেন প্রথমে বড় রানী কৌশল্যাকে, তারপর অর্ধেক দিলেন কইকেয়ীকে। পরে উভয়ের ভাগ থেকে অর্ধেক অর্ধেক নিয়ে সুমিত্রাকে দেয়া হল। যথাসময় রানীদের পুত্র হল। কৌশল্যার পুত্র হলেন রাম, কইকেয়ীর পুত্র ভরত এবং সুমিত্রার দুই পুত্র লক্ষ্মণ ও শত্রুঘ্ন। আকাশ থেকে দেবতারা পুষ্প বৃষ্টি করলেন। দেখতে দেখতে রাজা 4 কুমার বেড়ে উঠতে লাগলেন। 4টি ভাই শুধু পিতা মাতার নয়, অযোধ্যার সকল নরনারীর নয়নের মণি। 4টি ভাই যেন একই দেহের 4টি ভাগ। বিশেষ করে রাম ও লক্ষ্মণ এবং ভরত ও শত্রুঘ্ন দুটি দুটি দেহ হলেও একটি যেন আর একটি ছায়া। রাম যখন মৃগয়ায় যান, লক্ষ্মণ ঠিক তার পিছনে চলেছে ধনুর বাণ হাতে, আর শত্রুঘ্নকে পাওয়া যাবে ভরতের কাছাকাছি। রাজা ও রানীরা তাদের দেখেন আর আনন্দে উত্থল্লে উঠে তাদের হৃদয়। ক্রমে ক্রমে কুমারগণ নানা অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে উঠলেন। একদিন মহারাজ দশরথ মন্ত্রী ও পুরোহিতদের সঙ্গে পুত্রদের বিবাহ বিষয়ে আলোচনা করছিলেন। এমন সময় মুনি বিশ্বামিত্র এসে জানালেন, 2 রাক্ষস মারিচ ও সুবাহু আমার ব্রত আচরণে বিঘ্ন করেছে। সেই রাক্ষসদের বধ করার জন্য রামচন্দ্রকে প্রয়োজন। 10 দশেক লাগবে এর জন্য। মাত্র এই কটি দিনের জন্য রামচন্দ্রকে আমার সঙ্গে দিতে হবে। মুনির কথা শুনে দশরথ খুবই বিচলিত হয়ে পড়লেন, কিন্তু বিশিষ্ট রাজা দশরথকে আশ্বাস দিয়ে বললেন, আপনার কোনো ভয় নেই মহারাজ। মহাত্মা বিশ্বামিত্র নিজেই মহাবীর, বহুবিধ অস্ত্র তার আয়ত্তে। তিনি নিজেই মারিচ ও সুবাহুকে মারতে পারেন, কিন্তু তবু যে এখানে এসেছেন তা আপনার পুত্রের হিতের জন্য। বশিষ্ঠের কথায় দশরথ হৃদয় বল পেলেন। তিনি রামচন্দ্রকে অর্পণ করলেন মুনি বিশ্বামিত্রের হাতে। বিশ্বামিত্র চলেছেন আগে আগে, তার পিছনে ধনুর্বাণ হাতে শ্রী রামচন্দ্র ও লক্ষ্মণ। অযোধ্যার কিছু দূরে এসে রাম ও লক্ষ্মণ সূর্য নদীতে স্নান করলেন। বিশ্বামিত্র রামকে দান করলেন বলা ও অতি বলা নামে 2টি বিদ্যা। কি বাহুবলে, কি বুদ্ধির তীক্ষ্ণতায়, সব দিক দিয়ে এই 2টি বিদ্যার দ্বারা রামচন্দ্র লাভ করলেন অমিত শক্তি। শরৎকালের সূর্যের মতো হলো তাঁর দীপ্তি। আরো কিছু দূর যাওয়ার পর ঋষি রাত্রিবাস করলেন সূর্য নদীর তীরে। তার সঙ্গে মাটিতে ঘাসের উপর শুয়ে রাত কাটালেন রাজার কুমার রাম ও লক্ষ্মণ। পরদিন ভোর হল। স্নান ও গায়ত্রী সেরে আবার রাম লক্ষ্মণ হাঁটতে লাগলেন। খিদে পেলে তারা বনের ফলমূল খান, তেষ্টা পেলে নদীর জল। রাত্রি বিশ্রাম ঘাসের উপর, পরপর 3 দিন। তারপর তারা এসে পড়লেন এক গভীর বনে। এই বনে থাকে তারকা রাক্ষসী। যেমন বিশ্রী তার চেহারা, তেমনি কুটিল তার স্বভাব। মুনি ঋষিরা যখন যজ্ঞ করে, তখন এই ভীষণা রাক্ষসী রক্ত ও মাংস ছড়িয়ে দেয় ও নানা রকম বিঘ্ন সৃষ্টি করে। বিশ্বামিত্রের আদেশে সপ্তভেদী বাণ মেরে রামচন্দ্র তাকে বধ করলেন। পরদিন সকালে উঠে আবার হাঁটা শুরু হলো। ভোরে রওনা হবার আগে বিশ্বামিত্র রামচন্দ্রকে বললেন, তুমি তারকাকে নিহত করেছ, এজন্য আমি খুবই সন্তুষ্ট হয়েছি। আমার আয়ত্তে যেসব বিদ্যা ও অস্ত্র আছে তা তোমাকে দিতে চাই। ভবিষ্যতে এগুলি তোমার কাজে লাগবে। এই বলে তিনি ধ্যান সয়ে সমস্ত বিদ্যা ও অস্ত্রকে আহ্বান করে সেগুলি রামচন্দ্রকে দান করলেন। সেই অস্ত্রগুলি কেমন করে ছাড়তে হয়, আবার কেমন করে সম্বরণ করতে হয়, সবই তিনি শিখিয়ে দিলেন রামচন্দ্রকে। 2 ভাই পথ চলছেন মুনি বিশ্বামিত্রের সঙ্গে। কিছু দূরে দেখা যাচ্ছে ছায়া ভরা গোয়াছের সারি।
আর ফুলে ফলে ভরা অতি সুন্দর বিশ্বামিত্রের আশ্রম। ক্রমে তারা উপস্থিত হলেন আশ্রমে। আশ্রমিকেরা তাদের সাদর অভ্যর্থনা জানালেন। রাম লক্ষ্মণের অনুরোধে পরদিনই আরম্ভ হল যজ্ঞের আয়োজন। বিশ্বামিত্র 5 দিন মৌনী হয়ে যজ্ঞভূমিতে অবস্থান করলেন। ষষ্ঠ দিনে যথারীতি হোমানল চলে উঠল। মুনিরা বেদ গান করে অগ্নিতে আহুতি দিতে লাগলেন। রাম ও লক্ষ্মণ রয়েছেন যজ্ঞভূমি পাহারায়। যজ্ঞ আরম্ভ হওয়ার সঙ্গে সঙ্গে আরম্ভ হল উৎপাত। কালো কালো রাক্ষসের দল আকাশ ছেয়ে ফেলল। নানা রকম মায়া বিস্তার করে তারা আকাশ থেকে রক্ত ছড়াতে লাগলো। কিন্তু রামের কাছে রয়েছে অনেক অস্ত্র। প্রথমে তিনি ছাড়লেন মানবাস্ত্র মারিচকে মারার জন্য। মারিচ চরকির মতো ঘুরতে ঘুরতে সমুদ্রে পড়ে ডুবে গেল। তারপর ছাড়লেন আগ্নেয়াস্ত্র। সুবায়ুর দেহ মাটিতে পড়ল লুটিয়ে। আর বায়ু অস্ত্রে মারলেন অন্যান্য রাক্ষসদের। বিশ্বামিত্রের যজ্ঞ যথাবিধি সম্পন্ন হল। মুনি ঋষিরা হলেন আশ্বস্ত। পরের দিন রাম লক্ষ্মণ স্থান সমাপন করে বিশ্বামিত্রকে প্রণাম